আজকের অনুষ্ঠানে যার সঙ্গে কথা বলবো, আমরা 20 দশক যদি পিছিয়ে যাই, সেখানে এমন একজন মহিলা, তাকে খুব মুখ্য ভূমিকায় দেখা যেত, খুব জনপ্রিয় চ্যানেলে, এবং একেবারে তার মুখ দিয়ে শুরু হতো সেই গিন্নিপনার অনুষ্ঠান। আমার মনে হয় সবাই বুঝতে পারছেন কার কথা বলছি বা কোন অনুষ্ঠানে কথা বলছি। সেরকম একটি মুখ্য মুখ আমাদের আজকে আড্ডা, আলোচনা একবারও বলবো না, আমাদের আড্ডাতে এসেছেন, এবং যিনি অনেকের খুব প্রিয়, স্নিগ্ধ একজন মহিলা, একজন নারী এবং একজন মেয়ে, যার প্রেক্ষাপটে আছে হয়তো তার শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান। যারা মৈত্রীকে চেনেন, যারা মৈত্রীকে জানেন, পড়েন, দেখেন, তাদের কাছে খুব পরিষ্কার আমার এই প্রাথমিক কথাবার্তায়। মৈত্রী আমাদের সঙ্গে, মৈত্রী মিত্র। নমস্কার দিদি। মৈত্রীর একটা অদ্ভুত আলাদা রকম একটা পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে। হয়তো প্রাতিষ্ঠানিক যে স্কুল থেকে তুমি পড়াশুনো করেছো, যেখান থেকে বড় হয়ে ওঠা, হয়তো সেটা একটা কারণ হতে পারে, বা তার বাইরেও কিছু কারণ। এটা একটু প্রথমে শুনবো। আমার মনে হয় আমার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে প্রভাব যদি কিছু থাকে, সেটা মূলত আছে আমার বাবা এবং মায়ের। আর আমার প্রাতিষ্ঠানিক দিক দিয়ে যদি দেখি, আমার স্কুল, আমার নাচের স্কুল, আমার স্কুলে জড়িয়ে থাকার সমস্ত দিদিরা এবং সেখানকার যে ডিসিপ্লিন আমি ছোটবেলা থেকে পেয়েছি, সেটা না আমাকে অনেক বেশি পরিপূর্ণ করেছে চারিত্রিক গঠন তৈরি করতে। কিন্তু আমার চারিত্রিক গঠনের আধার যদি বলি, আমি অবশ্যই বলবো বাবা আর মা। পারিবারিক জায়গা থেকে তুমি একটি বোধহয়, যতদূর আমি জানি, যৌথ পরিবারে একদম দিদি। সেইখানকার একটা প্রভাব এবং তার একটা শিক্ষা সারা জীবন বোধহয় বহন করতে হয়। ভালো দিকগুলো তো অনেকটাই ছিল সেই সময়, সেইটা তোমার ধরো আজকের যে জগৎ, আজকের যে জীবন, অত্যন্ত প্রতিযোগিতামূলক, অত্যন্ত কম্প্রোমাইজের জীবন, সেই জায়গাটা কতটা প্রভাব ফেলেছে এই মানুষ মৈত্রীকে আমরা একটুখানি জেনে নিই, তারপরে তো কাজের জায়গাটা। আমি খুব সৌভাগ্যবতী, ভগবান আমাকে না ছোটবেলা থেকে এমন একটা জীবন, এমন একটা জন্ম দিয়েছেন, আমি সবসময় না ভীষণ পরিপূর্ণতা পেয়েছি সব দিক দিয়ে। এবং জীবনের সব পদক্ষেপে সব ভালোর সঙ্গে কিছুটা খারাপ থাকে, কিন্তু এতটা ভালো পেয়েছি, খারাপটা না ঢেকে গেছে। আর আজকের দিনে এসে দাঁড়িয়ে মনে হয় ওই খারাপগুলো ছিল বলে কিছুটা দৃষ্টি তৈরি হয়েছে। আজকের দিনে এসে দাঁড়িয়ে একটা জিনিস দিদি খুব স্পষ্ট কথায় আমি বলতে পারি, আমার বলতে কোনো দ্বিধা নেই, মূল্যবোধ, নীতি, এগুলো তো জলাঞ্জলি গেছে, কিন্তু আমরা ওগুলো পেয়ে বড় হয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে তাই আমাদের সঙ্গে না বহু ক্ষেত্রেই মেলে না, বহু জায়গায় না খুব অপাংতেও করে দেওয়া হয়। সাময়িক সেগুলোতে ধাক্কা লাগে, এ আবার কি, এটা কেন বলছে, কিন্তু পরে বুঝি যার জোর বেশি না, মানুষ তাদেরকেই সরাতে চায় 100 বার। তো সেই সরে যাওয়ার তাতে আমার কোনো দুঃখ নেই। পৃথিবীর ইতিহাস তো তাই বলে, যে মানুষের জোর আছে তাকে মানুষ ভয় পায়, যে মানুষ ন্যায়ের পথে থাকে তাকে মানুষ সবার আগে সরাতে চায়। ঠিক, সেটা একটা প্রতিযোগিতা। মৈত্রী সেই চ্যালেঞ্জটা নিয়ে জীবনে এগোতে চায় এবং পারে হয়তো। হ্যাঁ, এবং আমি এমন একটা পেশাতে রয়েছি যে পেশাতে খুব সহজে মানুষ বিপথে চলে যেতে পারে, এমন একটা পেশাতে রয়েছে যে পেশাতে বিনোদন, চাকচিক্য, ঔজ্জ্বল্য মানুষকে ভীষণ প্রভাবিত করে, এমন একটা পেশাতে রয়েছে যেখানে জীবনটাকে নিজের খুশি মতো চালালেও কেউ বারণ করার নেই। আমি আজ খুব গর্ব করে বলতে পারি, আমি কোনো কিছুর দ্বারাই প্রভাবিত কখনো হইনি। বেশ, কিন্তু এই জগৎটাকে বাঁচার পেছনে নিশ্চয়ই তোমার প্রতিভা তো আছে, ইচ্ছে আছে, স্বপ্ন, সবটা মিলিয়েই তুমি আজকে অভিনয় বলো, নাচের জায়গাটা তো জিজ্ঞেস করবো, আর বাকি জায়গাগুলো জিজ্ঞেস করবো, কিন্তু তোমার যে পেশার জগৎ বা নেশাটা না থাকলে পেশাটা কিন্তু এটা তৈরি হয় না। কিন্তু দিদি, আমার কোনো নেশা পেশা কিচ্ছু ছিল না ভাবনাতে, আপনি জানেন। আমি এইটুকুনি বলতে পারি দিদি, আমি খুব ছোটবেলার থেকে, তখন হয়তো অ ক খ লিখতে শিখিনি, আমি তখন থেকে নাচ করতাম বাড়িতে, মানে সিঁড়ি দিয়ে নামছি নাচ করতে করতে, বড়রা খাওয়াচ্ছে, আমি কিন্তু ঘুরে ঘুরে নিচে যাচ্ছি। আমার ঠাকুমার ঘরে একটা বিরাট আলমারি, মানে আলমারিতে একটা বিরাট আয়না, সেই বড় ফুল লেন্থ আয়না, ডিম্বাকৃতি সেই আয়না। আর আমার ঠাকুমার কথা পুরোনো দিনের বাড়িতে একটা বিরাট জায়গাতে আমি সারাদিন রাত আয়নার সামনে নাচতাম। ওটা আমার কাছে একটা ভালো লাগার জায়গা ছিল। আমি অনেক ছোট থেকে নাচ করতাম, এবং তখন আমি নাচ শিখিনি, দূরদর্শনে চিচিং ফাঁক বলে একটা অনুষ্ঠান হতো, তাতে যখন ছোট ছেলেমেয়েরা নাচতো আমি তাদের দেখে দেখে নাচ শিখতাম। এইভাবে কিন্তু আমার নাচের শুরু।
কোনোদিনও অভিনয়টাকে পেশা হিসেবে নেওয়া যেতে পারে এরকম পরিবেশ আমার বাড়িতে ছিল না। আমরা কমপ্লিটলি একাডেমিক ক্যারিয়ারে ফোকাস করে যা সাধারণ মধ্যবিত্ত পরিবারে হয় সেভাবেই বড় হয়েছি। এটা কিন্তু খুব অপ্রত্যাশিতভাবে আমার জীবনে আসা। আর আজকের দিনে এসে দাঁড়িয়ে আমি একটা জিনিস বিশ্বাস করি, ভগবানের নির্দেশটা না অনেক আগে থেকে ডিসাইডেড থাকে তো, এবং উনি জানেন কাকে কোথায় নিয়ে যেতে হবে। উনি সঠিক জায়গাতেই আমাদের নিয়েছেন। আমি যদি সেই হিসেবে দেখি, আমি প্রথম স্টেজ করেছি নার্সারিতে যখন পড়ি। আমার ঠাকুরদাদার মামার বাড়ি, শুনলে মনে হবে অনেক দূর, কিন্তু উত্তর কলকাতার যৌথ পরিবারগুলো এত বেশি জড়িয়ে থাকা না, এই এত দূর সম্পর্ক আমরা ছোটবেলায় বুঝতুমই না। আর আমরা ওই বাড়িতে আমাদের প্রায় একসঙ্গে গোটা 8-10 ভাই বোন একসঙ্গে বড় হচ্ছি, যার ফলে একটা বিরাট গ্রুপ ছিল। আমার এক কাকিমা এবং এক জেঠু বহু পুরনো দুর্গাপুজো, কোনো একটা বছর দুর্গাপুজোতে ডিসাইড করলেন যে বাচ্চাদের দিয়ে কিছু করানো হোক। সেই প্রথম আমার স্টেজে পা দেওয়া। আর আমরা তখন সব ভাই বোনরা এত ছোট ছিলাম যে কস্টিউম তো অ্যারেঞ্জ করা সম্ভব না। আমরা যে স্কুল ড্রেস পরে প্রোগ্রাম করেছিলাম, সেই ছবি আজও আছে। তো সেই প্রথম আমার স্টেজে পারফর্ম করা, এবং তারপর থেকে আমার যেটুকুনি অভিনয় করা আমি ওখানেই করেছি। ইনফ্যাক্ট আমার স্কুলে এক বছর আমাকে ডেকে পাঠানো হয়েছিল। অ্যানুয়াল পরীক্ষার পর বাড়িতে দরওয়ান এসে ডেকে নিয়ে গেল। আমি সারা রাস্তা কাঁদতে গেলাম, আর দরওয়ানের মাথা খারাপ করে দিলাম, তুমি আগে বলো আমি কি ফেল করেছি, আমাকে তুমি ডাকতে এসেছো কেন? তো বৃন্দাবন দা বলছে, আমি জানি না তুমি কেন ফেল করবে, তুমি কাঁদছো কেন, চলো। আমার তো টেনশন, একদম মাথা খারাপ। যাওয়ার পর দেখলাম সব দিদিরা রাগি মুখ করে বসে আছেন। তারপরে দেখি আমাকে না রাজসিংহ মানিকলাল বলে নাটকটা সে বছরের অ্যানুয়াল ফাংশনে হবে, আমাকে দিয়ে চঞ্চল কুমারীর পাঠটা দিয়ে বলেন এটা তুমি পড়ো। আমি ওই যে থ্রু আউট দ্য রাস্তা এত টেনশনে এসেছি, তারপরে এসে ওইটা কি হয়েছিল দিদি আমি নিজেও জানি না, আমার গলা দিয়ে একটাও স্বর বেরোয়নি। আমার স্কুলের জীবনেও নাটক করা হয়নি, আমি নাচ করেছি ক্লাস 1 থেকে। সেই ক্ষেত্রে এইটা যে আমার প্রফেশন হতে পারে আমি সেটা যার জন্য কোনোদিনও ভাবিও নি। আমি তখন কস্টিং পড়ছি, তার সঙ্গে তনুশ্রী স্কুলে নাচ করছি। সেই সময় আমার ভীষণ শখ ছিল আমার একটা সেই মধুবালার মতন সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি হবে, সেই ড্রিমি একটা ছবি যেটা আমি মরে গেলে বাড়িতে টাঙিয়ে রাখা হবে। এইটা আমার একটা স্বপ্ন। তো কোথায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তোলা যায় আমি জানিও না। করতে করতে একদিন আমাদেরই ক্লাসে তনুশ্রীর মেয়ে একটা ছবি দেখালো যে ও ছবি তুলেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। আর শিগগির বলো কার থেকে তুলেছো? বলো সাত্তকী ঘোষ। সেই সাত্তকীদার কাছে যাওয়া যে আমার একটা ছবি তুলে দিন। ওনাকে তো বলতে পারছি না কেন তুলে দিন। এবার উনি বলেছিলেন মানুষ, হ্যাঁ, এবং উনি আমাকে প্রথম যখন বলেছিলেন পোর্টফোলিও দিদি, আমি তখন এটাও বুঝতাম না হোয়াট ইজ পোর্টফোলিও। আমি তখন ভাবছি যে একটা ফাইলের মধ্যে করে দেবে তাই পোর্টফোলিও। তারপরে দেখি গোছা করে ছবি দিচ্ছে। আর তখনকার দিনে 99 সালে 15,000 টাকা মানে বিরাট টাকা। হ্যাঁ, আমি তখন ভাবছি একটা ছবি তুলে দেবে 15,000 টাকা, আমি কিছুই বুঝতে পারতাম না। তো সেই প্রথম ছবি তোলা। তারপর উনি আমাকে প্রথম প্রস্তাব দেন যে আপনি মডেলিং করবেন। আচ্ছা, আমি ওনাকে বলেছিলাম আমি এরকম বেঁটে কেলে আমাকে দিয়ে কি করে হবে? তো উনি বলছেন সেটা আমি বুঝবো, আপনি করবেন কিনা বলুন। সেই আমার মডেলিং শুরু। তবে হ্যাঁ, এটা বলতে পারেন দিদি, আমি যেহেতু খুব ছোট বয়স থেকে তো মডেলিং পা রাখলাম না, আমি তখন কস্টিং করছি, তো একটা তো বয়সে এগিয়ে গেছি। তো আমি একটা জিনিস ভেবেছিলাম যে আমি যদি মডেলিংটাকে শুধু আমার প্রফেশন রাখি, আমি ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে হারিয়ে যাব। আমাকে টিকে থাকতে গেলে অভিনয়ে আসতে হবে। তারপর আমি ডিসাইড করি যে অভিনয়ে আসবো, এবং অভিনয়ে আসাটাও কিন্তু আমাকে না কোথাও প্রথমে চাইতে কিছু হয়নি, ঈশ্বরের কৃপায় খুব স্মুথলি পরপর এসে গেছে। এইটা আমার জন্য অসুবিধাজনক খুব একটা হয়নি। এটা তুমি খুব ভাগ্যবতী বলবো। তার সাথে সাথে নাচটা যেহেতু এক্সপ্রেশন আছে, তার সাথে কথাটা মিলিয়ে তো অভিনয়, সুতরাং সেইটা তোমার জন্য স্মুথ হয়েছে তোমার অভিনয় আসার। এই অভিনয় জীবনে তোমার প্রবেশ এবং তারপরে তোমার অভিজ্ঞতা এবং জীবনের যে চাল চলন, অনেকটাই তো জীবনটা বদলে যায়। সেইটা করে তোমার এত বছর আসা, সেইটা একটুখানি গপ্পটা শুনে নি, কিরকম আছো তুমি? আমার মনে হয় আমি খুব ভালো আছি। তার কারণ আমার যতটা জীবনে পাওয়ার ছিল তার অনেক বেশি ঠাকুর আমাকে দিয়েছেন, বেশ অনেক বেশি আমি পেয়েছি। আমি খুব ঋদ্ধ তার জন্য। এবং আমার মতন একজন খুব সাধারণ মাপের মানুষ, একটা সাধারণ মেয়ে বাড়ির গণ্ডি থেকে বেরিয়ে গিয়ে যে এত বিরাট একটা জগতে পা রাখতে পেরেছে, এত বড় বড় মানুষের সান্নিধ্য পেয়েছি, ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি, এইটা আমার কাছে বিরাট প্রাপ্তি বলে আমার মনে হয় দিদি। এবং আমি অভিনয় পারবো কিনা
এই বিষয়টা অনেকে যখন প্রশ্ন করতো, যখন আমার বাড়িতে প্রথম জিজ্ঞেস করলো তুই পারবি তো, আমার দিদি সেই সময় একটা কথাই মনে হয়েছিল, আমরা না প্রতি মুহূর্তে অভিনয় করি, তো আমি যদি সেইটা করতে পারছি তাহলে আমি হাতে একটা স্ক্রিপ্ট পেলে করতে পারবো না। আহা, কি ভালো কথা বললে তুমি, সত্যি তো তাই। হ্যাঁ, এবং এটা আমি আমার মাকে বুঝিয়ে বলেছিলাম যে মা, যখন তোমার সঙ্গে আমার খুব রাগ হচ্ছে, হয়তো তুমি বকছো কোনো কারণে, খুব রেগে আছি, সেই সময় বাড়িতে কোনো গেস্ট এসেছে নিচে হয়তো, আর আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, কি হতো কেউ এলে সবাইকে গিয়ে নমো করতে হতো। হ্যাঁ, যে আসতো সে এসে দিদার ঘরে বসতো আর হাঁক পড়তো নেবে এসো, সেই তখন হাসি মুখ করে গিয়ে নমো করতে হতো। এটা তো একটা অভিনয় মা, আমি যদি এইটা করতে পারছি তাহলে করতে পারবো না কেন? ওহো, সত্যি তো, প্রত্যেক দিনে জীবনের অভিনয় যখন ক্যামেরার সামনে অভিনয় জাস্ট ট্রান্সফর্ম হয়। একদম, কি ভালো কথা বলেছে, সত্যি সত্যি। কিন্তু সেই জন্য তোমার মধ্যে না ভীষণ সাবলীল একটা অভিনয় আমরা পাই, এবং অত্যন্ত আন্তরিক। সেই জায়গাটা তৈরি করা বোধ তোমার অনুশীলনের প্রয়োজন পড়েনি সেইভাবে, মানে আমি বলছি প্রাতিষ্ঠানিক, এখন তো সবাই বিভিন্ন ক্লাসে গিয়ে অভিনয় শেখা। সব সময় স্বীকার করি, আমি যেটুকুনি কাজ করতে পারি বলে আজ অব্দি ইন্ডাস্ট্রিতে টিকে আছি, তার মূল কাণ্ডারি কিন্তু ইন্ডাস্ট্রির সব মানুষরা। ঠিকই তো, তারা আমাকে তৈরি করেছেন, আমি একদম মাটির তালের মতো এসেছি, তারা আমাকে সবাই তৈরি করেছেন। অতএব আমার গড়ে ওঠার পেছনে কিন্তু অনেকের অবদান আছে, এবং সব থেকে বড় অবদান আছে সেটা হচ্ছে দর্শকদের। তারা ভালো না বাসলে, তারা না চাইলে আমি থাকতে পারতাম না। ঠিক। তার সাথে সাথে তোমাকে একটা কথা তো স্বীকার করতেই হবে, এই যে আমরা মেয়েরা যখন বাইরে কাজ করি, সে পেশা যে কোনো ধরনের পেশাই বলো না কেন, অভিনয়টা তো বা যে কোনো মাধ্যমই হোক না, সে নাটক বলো, সিনেমা বলো, টেলিভিশন বলো, যেখানেই হোক না কেন, নেপথ্যে কিছু কিছু মানুষের ভূমিকা থাকে। তুমি তাদের কথা বলেছো, বাবা মা পরিবারের কথা বলেছো, আরেকজনের কথা বলনি, পতিদেবতা। পতিদেবতা তো অনেক পরে আমার জীবনে এসেছেন, তখন তো আমি অলরেডি তৈরি হয়ে গেছি। না, তার ভূমিকাটা একটুখানি উল্লেখ করতে, তার ভূমিকাটা নিশ্চয়ই আছে। তার ভূমিকাটা আবার অন্যরকম ভাবে, সেটা হচ্ছে সংসার করতে যখন এসছি, সংসারে কিন্তু আমি আর আমার পতিদেবতা আর কেউ নেই। আমি ভীষণ চেয়েছিলাম আমার কোনো যৌথ পরিবারে বিয়ে হোক, তো সেটা হয়নি। এবারে যখন এলাম না, বাড়িতে আর কেউ নেই, শুধু আমরা দুজন। অনেকটা দায় দায়িত্ব আমি তখন নিজের কাঁধে নিয়েছিলাম, কারণ এটা আমার সংসার। আর আমি কাজটা যেমন ভালোবাসি, আমি কিন্তু সংসারটা খুব ভালোবাসি। বেশ দিদি, আপনি শুনলে হাসবেন হয়তো, আমি ক্লাস 10 মাধ্যমিক দিচ্ছি তখন অবধি রান্নাবাটি খেলতাম। আচ্ছা। আর আমি আজকে ফিল করি আমি রান্নাবাটিই খেলছি, শুধু বাসনগুলো একটু সাইজে বড় হয়ে গেছে। আহা, প্রত্যেকটা মেয়ে তো তাই করে। হ্যাঁ, কিন্তু এমন সুন্দর করে বর্ণনাটা করতে পারলেন, খুব টাচ করলো। আমার মনে হয় যারা শুনছেন প্রত্যেককেই ওই রান্নাবাটিটা মেয়েদের ছোট থেকে সাইজটা বড় হয়ে জীবনটা একটু অন্যরকম সংসার, তাকে বলে সংসার। অনেকগুলো মানুষকে মানাতে হয়, অনেকগুলো মানুষ সাথে কম্প্রোমাইজ করতে হয়। তোমার ক্ষেত্রে সেটা না হলেও বাইরে এবং ঘরে দুটো সংসার এবং তোমার পেশা, সেইটাকে ব্যালেন্স করার জন্য কিছু কিছু ছোট ছোট সংগ্রাম কিন্তু থাকে। তার মধ্যে শুধু যে মনের খোরাক সেরম তো নয়, শরীর, পছন্দ অপছন্দ, কারণ সব অভিনয় তোমার ভালো লাগবে এমনটা নয়, অনেক সময় হয়তো বাধ্য হয়ে করতে হচ্ছে, বা সেই পরিবেশটাকে মানিয়ে নেওয়া। সেখানেও কিন্তু তোমার পরিবারের তুমি কি মুড নিয়ে সেখানে যাচ্ছ অনেকটাই ডিপেন্ড করে। সেইটাকে নিজেকে কিন্তু একজন অভিনেত্রী খুব ভালো ব্যালেন্স করতে পারেন। কিন্তু তোমার কথা অনুযায়ী বলতে পারি যে প্রত্যেকেই আমরা কিন্তু অভিনয় করি এবং ব্যালেন্স করে চলি বলেই আমরা কিন্তু এখনো বেঁচে থাকি বা নিজের মতো করে চলতে পারি। কিন্তু তোমার ক্ষেত্রে তোমারটা একটু বলো, যে এই যখন তুমি স্টুডিওতে ঢুকছো, তোমার বাড়ির পরিবেশ তোমাকে কতটা এফেক্ট করে, বা অভিনয় তোমার প্রত্যেক দিন যে গড়ে তোলা, সেইটা তুমি কিভাবে নিজেকে তৈরি করো? দিদি, প্রথম একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কিছুদিন আগে একটা আমার ইন্টারভিউ নেওয়া হয়েছিল, তাতে আমি বলেছিলাম ইন্ডাস্ট্রিতে আমি কোনো কিছু খারাপ দেখিনি বা পাইনি। সেটা নিয়ে না অনেকে অনেক রকম, অল্প মানে ভালোটা অনেকে বলেছেন, মানে সমালোচনা দু একজন করেছিলেন যে আমি এটা খুব সাজানো কথা বলছি, ইন্ডাস্ট্রিটাকে যতটা ভালো বোঝাবার চেষ্টা করছি, ইন্ডাস্ট্রি সেটা নয়, ইত্যাদি ইত্যাদি বক্তব্য আমি শুনেছি। কিন্তু দিদি, বিষয়টা হচ্ছে আমরা না জগৎটাকে সেটাই দেখি যেটা আমরা দেখতে চাই। আমার সঙ্গে ইন্ডাস্ট্রিতে কেউ কখনো রাগারাগি ঝগড়া হয়নি তা তো নয়, কিন্তু যখন হয়েছে সেই সময় হয়তো আমার সঙ্গে রাগারাগি হলো, আমি না তার পরের মুহূর্তেই ভাবতে থাকি আমি ওনার জায়গায় থাকলে আমি কি করতাম। আমি দেখেছি আমার রাগটা কমে যায়, কারণ প্রত্যেকে কিন্তু আমরা কেউ এখানে রাগারাগি ঝগড়া করতে আসি না, আমরা কাজ করতে আসি, এবং প্রত্যেকে নানান রকম ব্যাকগ্রাউন্ড থেকে আসি, প্রত্যেকে নানান টেনশন থাকে। তো আমি কেউ কেটা হনু নই, প্রত্যেকের টেনশনটাকে গুরুত্ব দেওয়ার দায় দায়িত্ব আমারও আছে।
অতএব আমি এখনো আপনাকে বলবো দিদি, ইন্ডাস্ট্রিটা হচ্ছে সব থেকে সুন্দর একটা জায়গা অন্য অন্য প্রফেশনের তুলনায়। আমি অন্য অন্য প্রফেশনকে অসম্মান করছি না, আমাদের প্রফেশনে একটা সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এখানে না মানুষ অনেক মন খুলে থাকতে পারে। নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকি না তো আমরা, 10টা 5টা নির্দিষ্ট মাপে থাকি না তো, বা এখনো অব্দি সেই কর্পোরেট কালচারের মতন ঢুকে যায়নি তো। এটা আমাদের একটা সংসারের মতন, আমরা এখানে খাচ্ছি দাচ্ছি, সিন না থাকলে ঘুমোচ্ছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, প্রচন্ড একটা ভালো লাগার দিন প্রত্যেকের মধ্যে আছি। এই আনন্দ তো অন্য কোনো অনেক প্রফেশনের সঙ্গে অনেক আলাদা। তবে এটাও ঠিক কথা দিদি, আমরাও যখন ইন্ডাস্ট্রিতে এসেছি, ইন্ডাস্ট্রির যা পরিবেশ দেখেছি, পরিবেশ এখন অনেক বদলে গেছে। ঠিক, আমার একটা যেমন আপনি স্বভাব বলবেন, সেটা ভালো না মন্দ সেটা আলাদা, কিন্তু আমার একটা স্বভাব আছে, আমি হিন্দি কাজ দেখি কিন্তু তার থেকে বেশি পছন্দ করি আমি বাংলা কাজ দেখতে। তার কারণ আমি বাংলা মাধ্যমে কাজ করি, সবাইকে আমার খুব আপনজন মনে হয় বলে তাদের কাজ বেশি দেখি। আর যখনই কারোর কাজ দেখে আমার খুব ভালো লাগে, আমি কোনো না কোনোভাবে একটু তার সঙ্গে যোগাযোগ করে তাকে আমার ভালো লাগাটা জানাবার চেষ্টা করি। মনে হয় এই প্রাপ্যটা সকলের পাওয়া উচিত, আমার দেওয়া উচিত। কিন্তু এখন একটা জিনিস দেখেছি, এখন আর নতুনদের বা ছোটদের যদি অ্যাপ্রিসিয়েট করা হয়, ভালো বলা হয়, আমি একটা জিনিস দেখেছি, তারা না সেটা খুব ভীষণ টেকেন ফর গ্রান্টেড ধরে নেয়। দে নো যে তারা ভালোই করে, উল্টে আমি এটাও দেখছি তারা শেখাতে শুরু করে দেয়, তুমি এটা করো, তুমি ওটা করো, তুমি এভাবে ঘুরে দাঁড়াও। মানে তখন মনে হয় যে আমরা কিছুই শিখিনি। হ্যাঁ, এটা জেনারেশন গ্যাপ। এবং ওই মডেস্টিটা না মানে বোধহয় কোথাও চেঞ্জ হয়েছে। ওই তুমি বলে টেকেন ফর গ্রান্টেড, মানে আমরা তো এটা ডিজার্ভ করি, এই ডিজার্ভিং জায়গাটা, মানে আমরা আগে ওই পা ছুঁয়ে প্রণামের জায়গাটা যেরকম তুমি একটু বললে, হ্যাঁ সিনিয়র মানে তাদের অভিজ্ঞতায় তো একদিন হলে তো সে সিনিয়র। এখনকার জেনারেশনকে দেখেছি সিনিয়রদের অভিজ্ঞতা আদৌ মুখে বলে হয়তো, হ্যাঁ তোমরা তো সিনিয়র, কিন্তু কোনো কথা না মুখে বলে নয়, ব্যবহারে বোঝা যায়, সেটা ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যাচ্ছে। ঠিক সেই জায়গাটাই তোমার মানিয়ে নিজেকে নিজের মতো করে থাকা এবং সম্মানে থাকা এবং সেটাকে নিয়ে বয়ে নিয়ে যাওয়া, এইটা এবং একই সঙ্গে এইটা মেনে নেওয়া যখন সম্মান পাচ্ছ না তখন দুঃখ করো না। হ্যাঁ, সময় তোমাকে জবাব দেবে এবং তোমার কাজটা করে যাও। এইবারে তোমার একটুখানি সিনেমার গল্পটা শুনে নি, যে তুমি কিন্তু চলচ্চিত্র অভিনয় করেছো এবং সেই জায়গা থেকে তুমি ঋতুদার কাছেও ডাক পেয়েছিলে, সেইখানে তোমার একটা আক্ষেপ আছে, যারা শোনেননি আমরা জানি, তার বাইরেও তোমার কিছু বলার থাকতে পারে। তুমি একটু বলো তোমার সিনেমা, এইখানে তোমার নিজেকে ভেবে আত্মপ্রকাশ করলে। তনুবাবুর হচ্ছেন একটা না অদ্ভুত স্বপ্নের জগৎ। আলো সিনেমাটার কথা বলছো? আমি না, আলোর আগের তনুবাবুকে বলছি। তনুবাবু মানে কিন্তু যে কোনো বাঙালি মানুষের কাছে এটা না ভীষণ স্বপ্নের জগৎ। তারা বাংলা সভ্যতা, বাংলা সংস্কৃতিকে যেভাবে দেখতে চায় নিজের মনের মধ্যে, তনুবাবু না সেটাকে পুরো ছবিতে ক্যানভাসে সাজিয়ে দিতে পারতেন। তো তনুবাবু একটা স্বপ্নের জগৎ। যখন এই প্রফেশনে পা রাখলাম তখন আমার মনে হলো যে ওই মানুষটার সঙ্গে যদি জীবনে কখনো কাজ করতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে। আমি আপনাকে একটু আগে বললাম না দিদি, আমাকে ঠাকুর আমার যোগ্যতার অনেক বেশি দিয়েছেন, সেই কারণে আমি তনুবাবুর সান্নিধ্য পেয়েছি। সান্নিধ্যর মধ্যে আরও কিছু কিছু তো নাম নিশ্চয়ই ছিল, তো আমি যতটুকুনি পেয়েছি আমি তাতে খুশি। বুদ্ধদেব দাশগুপ্তর কথা আমি বলেছিলাম একটা ইন্টারভিউতে, যে আমাকে উনিও ডেকেছিলেন একটা ছবিতে, কিন্তু তাতে এমন একটা কস্টিউম পরতে বলেছিলেন যেটা পরে আমি জানি আমি পারবো না কাজটা করতে। তো সেইখানে কাজটা খারাপ হবে আর আমি খুব আনকমফোর্টেবল ফিল করবো, তাই আমি কাজটা করিনি। তনুবাবু যখন আমাকে প্রথম, কিন্তু তনুবাবুর কাছে আমার যাওয়া দুর্গেশ নন্দিনী সিরিয়াল করার জন্য, বেশ উনি আমাকে ডেকেছিলেন, দুর্গেশ নন্দিনী সিরিয়ালটা হবে। তো তারপরে একদম সব ফাইনাল, মানে ওনার তো আগে থেকে কল টাইম কবে কবে কার ডেট লাগে পুরো লিস্ট তৈরি হয়েছে, তো সমস্ত রেডি হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের ওই কাজটা বন্ধ হয়। সেটা 2002 সালের অক্টোবর মাস নাগাদ। তখন উনি আমাকে বললেন যে আমি একটা ছবি করছি, তুমি করবে? তো বললাম হ্যাঁ। তারপরে গল্প টল্পগুলো পড়লাম, শুনলাম। সত্যি কথা বলতে কি, সিনেমাটার হয়তো চিত্রনাট্যটা একটু বদল হয়েছিল, গল্প অনুযায়ী কিন্নর দলে মূল চরিত্রই কিন্তু ছিল শান্তি। তো উনি যখন আমাকে ওই চরিত্রটা বললেন, মানে এর থেকে তো কি প্রাপ্তি, এর থেকে বড় পুরস্কার তো জীবনে কিছু হয় না। কিন্তু উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, এই সিনেমাটা যে সময়কার, আমি কিন্তু কোনো মেয়েদের ব্লাউজ পরাবো না, তোমার কোনো আপত্তি নেই তো? আমি না মাথা হিট করে বসে আছি, কিছু বলছি না, ওনাকে বলছি না, আমার কিন্তু ভয়েস ওভার যাচ্ছে। উনি যদি ব্লাউজটা নাও পরান আমার খুব অস্বস্তি হবে, এবং সঙ্গে সঙ্গে আমি না ওনার সিনেমাগুলো ভাবার চেষ্টা করছি
নিশ্চয়ই সেভাবেই করবেন যাতে আমাদের অসুবিধে না হয়। আমি চুপ করে থেকে বললাম হ্যাঁ হ্যাঁ আমি করব। কিন্তু ওনার এতটা বিচক্ষণতা, উনি কিন্তু আমার বডি ল্যাঙ্গুয়েজে নিশ্চয়ই কিছু বুঝেছিলেন যে আমি পারবো না, বা আমি আমারটুকুনি জানি, এটা হয়তো উনি বাকি সব শিল্পীদের সঙ্গেই কথা বলেছিলেন, হয়তো কিছু বুঝেছিলেন। তারপরে কিন্তু উনি আমাদের সবাইকে ব্লাউজ পরিয়েছিলেন। বা আমরা যেন মনে হলো হাতে চাঁদ পেয়েছি। কিন্তু ওই যে দূরদর্শিতা, বিচক্ষণতা, ওরকম একজন মানুষের হাত ধরে অভিনয় করা, এইটা তো তোমার একটা মাইলস্টোন লাইফে। আমার কাছে ওনার সঙ্গে কাজ করাটা যেরকম একটা বিরাট বড় প্রাপ্তি, আমি ওনার সান্নিধ্য যেভাবে পেয়েছি, আমি মানুষ তরুণ মজুমদারকে যেভাবে চিনেছি, জেনেছি, যেভাবে দিনের পর দিন ওনার সমস্ত কথা শুনেছি, আমার মনে হয় এটা একটা বিরাট প্রাপ্তি। এইটা কোথাও লেখা থাকবে না, এটার কোথাও প্রমাণ থাকবে না, এটা আমার ভেতরে থাকবে। আমি মরে গেলে হয়তো চলে যাবে, কিন্তু দিদি এই যে পাওয়াটা, আমি একটা নতুন মেয়ে, কে আমি, সেই আমি যে ওই রকম একটা মহিরুহকে চিনেছি, এটা আমার কাছে সারা জীবনের প্রাপ্তি। তাই তো। এবং একটা সময় আমি এরকমও ওনাকে বলেছিলাম, আমার সব থেকে পছন্দ সিনেমা হচ্ছে দাদার কীর্তি। তো আমি বলেছিলাম যে দাদার কীর্তির স্ক্রিপ্টটা আমাকে দিয়ে দেবেন। তো উনি বলেছিলেন হ্যাঁ দিয়ে দেবো। তো ওই রকম একজন মানুষকে আমার ভেতরে যেভাবে আমি ধরে রেখেছি, আমি আজন্ম রাখবো, সেটা বিরাট বড় প্রাপ্তি। ঠিক। তোমাকে খুব একটা যে সিনেমায় দেখা যায় না, তার কারণ এটা হতে পারে যে তুমি খুব চুজি, তুমি সব চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে প্রস্তুত নও, বা ইচ্ছে তোমার নেই। এর বাইরে আরো অনেক কারণ আছে। কি বলো? প্রথম কারণ হচ্ছে আমি না হয়তো অতটা ঠিক যোগ্য নই, আমি কিন্তু জীবনে ডাক পেয়েছি খুব কম। এমন নয় যে প্রচুর ডাক পেয়েছি, এটা বোধহয় একটু ভাগ্যের ব্যাপার আছে। আমি ডাক খুব যে পেয়েছি তা নয়, 1 নম্বর। 2 নম্বর, ডাক পেলেই যে করেছি তা নয়। যেটা আপনি বললেন দিদি, চুজি আছি। যখন মনে হচ্ছে যে না, এই চরিত্রটা করে আমি ওই 2টো সিনের জন্য মুখ দেখাবো, আমি করব না, এই ব্যাপারটা আমার ভীষণ আছে। যদি গুরুত্ব না থাকে আমি করব না চরিত্রটা। আর দ্বিতীয় কথা, আমি যেটুকুনি চরিত্র করেছি তার মধ্যে একটা সিনেমা করে ভীষণ আমরা মজা পেয়েছিলাম, যে ছবিটা জানি না জীবনেও রিলিজ করবে কিনা, কাটিট বলে একটা সিনেমা করেছিলাম আমরা, প্রচুর শিল্পী ছিলাম ছবিটা, আমি খুব মজা করে আমরা লাটাগুড়িতে শুটিং করেছিলাম। এছাড়াও আমরা খুব মজা করেছিলাম সেটা হচ্ছে বালিগঞ্জ কোর্ট করতে গিয়ে। আচ্ছা। আর একজন মানে মানুষ হিসেবে আমি বলতে পারি পিনাকি কাকুর মতন তুলনা হয় না। এত অসাধারণ একজন মানুষ, এত রসিক একজন মানুষ, আর আমাকে না পুরো বাবার মতন করে আগলে উনি কাজ করেছিলেন, আর সেই সম্পর্কটা আমৃত্যু আমাদের ছিল। তো এই প্রাপ্তিগুলো আমার অনেক কাজ না পাওয়ার দুঃখটাকে অনেক বেশি ভুলিয়ে দিয়েছে। ঠিক। প্রত্যেক দিন তোমার শুটিং, প্রত্যেক দিন তোমার ব্যস্ততা, প্রত্যেক দিন তোমার অভিনয়ের সঙ্গে থাকা, অভিনয় শুধু বলবো না, প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকা, মানে ধরো প্রত্যেক পেশাতেই তো একটা মনে হয় যেন আজকের দিনটা ভালো নয়, বা আজকের দিনটা না হলে হতো অন্যরকম, কিন্তু প্রত্যেক দিন যখন মানুষের সাথে জুড়ে যে পেশাটা হয়, সেটা কিন্তু অন্যরকম একটা এনার্জি তোমাকে দেয়। কিন্তু এই যে করতে করতে তোমার তো নিজের জন্য তো কিছু সময় নিশ্চয়ই রাখো এই জীবনটার বাইরে, সেই সময়টুকু কি কি করো তুমি বলো? আমি প্রচন্ড পরিমাণে সংসার করি। কি কি রান্না করতে ভালোবাসো বলো? আমি সব পতিদেবতাকে কি কি খাওয়াও? অ্যাকচুয়ালি পতিদেবতা আমার হাতে রান্না খুব একটা পছন্দ করে না, তার কারণ আমি খুব একটা না রিচ রান্না করতে ভালোবাসি না। ঠিক। আমার মনে হয় খুব ভালো জিনিসটা না খুব অল্প না হলে তার ভালোত্বটা নষ্ট হয়ে যায়। রোজকার জীবনের রান্নাটা খুব সাদামাটা হওয়া উচিত, কারণ জীবনটা আমাদের সাদামাটা। আর আমার পতিদেবতা মানুষ না খুব একটা সাদামাটা রান্না পছন্দ করেন না। এই সর্বনাশ। উনি আবার একটু রিচ রান্না খেতে, উনি একটু খাদ্যরসিক মানুষ। তো সেই কারণে ওনার হয়তো হঠাৎ করে দুপুরবেলা হয়তো যেরকম স্বাভাবিক সুস্থ বাড়িতে যেরকম রান্না হয় সেরকমই রান্না করা আছে, ওনার হয়তো দুপুর 2টোর সময় মনে হলো না আজকে আমি আলুর পরোটা খাবো। এখন ওনাকে আমি যেটুকুনি এই 18 বছরে যেটুকুনি চিনেছি, ওনাকে আমি দেখেছি ওনার হাব ভাবটা না অনেকটা না ওই বাচ্চাদের মতন ফ্লাকচুয়েট করতে থাকে। উনি যে বড় হয়ে গেছেন সেটা এখনো ওনার মধ্যে নেই। বেশ। রাত্রি 10টার সময় মনে হলো মিষ্টি খেতে ইচ্ছে করছে, তো লাফাতে লাফাতে চলে গেল, গিয়ে কিনে নিয়ে চলে এলো। তো ও এখনো বড় হয়নি, তো সেই জন্য সাদামাটা রান্নার মধ্যে ও খুব ঢোকে, যে ওর খুব শরীর টরীর খারাপ হয় না। তাহলে তোমার মানে দায়িত্বটা কিরকম পড়ছে, যে দু রকমের রান্না করতে হচ্ছে? না না না, ওইটা ও নিজেই করে নেয়।
এটা তাহলে তো আরো সুখ তোমার। তাই জন্যই মৈত্রকে আমাদের দেখে এইটুকু মনে হয় যে ভীষণ একটা পরিচ্ছন্ন একটি মেয়ে, এবং যে মেয়েটি আইডিওলজি নিয়ে বড় হয়েছে, আমি সত্যি আইডিওলজি নিয়ে পড়েছে, সেইটা একটু আমি ওইটা একটা ভীষণভাবে আজও মেনে চলি। শারদা মায়ের একটা বাণী, যদি সুখ শান্তি চাও মা কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, জগৎ পর নয়, জগৎ তোমার। তো আমি এখনো এটা বিশ্বাস করি। আমি সব সময় সব মুহূর্তে আমার ভুলটাকে আগে রেকটিফাই করার চেষ্টা করি, আমাকে অ্যানালিসিস করার চেষ্টা করি বেশি, 1 নম্বর। 2 নম্বর কথা, কোনো মানুষের জীবন সম্পূর্ণ সুখে বা দুঃখে থাকে না, সব আছে। কোনটাকে আমি বেশি প্রাধান্য দেব সেটা আমার ওপর। আমার বরের একটা খুব ভালো জিনিস আছে, সেটা হচ্ছে আমার বর এবং আমি দুজনে না সম্পূর্ণ দুজনকে স্পেস দিতে পারি, কেউ কারোর স্পেসে ইন্টারফেয়ার করে না। তো সেইখানে এই যে শান্তিটা বলছেন সেই কারণে বজায় থাকে 100বার। কারণ আমরা যখনই মানে যে কোনো সংসারী মানুষ যখন একে অপরের স্পেসের মধ্যে ঢুকে পড়ে লড়াই করা হয়ে যায়, তখন না ঝামেলাটা বেশি আসে। তো আমরা না খুব ভালো দুজনকে স্পেসটা দিতে পারি। এবং আমার মনে হয় যেহেতু দুজনে খুব প্রফেশনাল মানুষ এবং দুজনে খুব ম্যাচিওর্ড বয়সে গিয়ে বিয়ে করেছে, আমি কিন্তু বাচ্চাবেলায় বিয়ে করিনি। যখন বিয়ের প্রস্তাব এসেছে তারপরে আমি অপেক্ষা করেছি, বলেছি প্লিজ একটু বুঝতে দাও বিয়ে করা আদৌ ঠিক কিনা, তখন তো আপনি বলতাম করে 3 বছর পর বিয়ে করেছি এবং আমি বেশ ম্যাচিওর্ড বয়সে গিয়ে বিয়ে করেছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই বয়সে এসে আর তো সেই আর আমাদের দুজনের মধ্যে কোনোদিনও ওই সব খুব রোমান্টিক ভাব আসেও নি। তো যার ফলে আমরা দুজনকে খুব সুন্দর করে স্পেসটা দিয়ে দিতে। কিন্তু মৈত্রী, দুটো ক্রিয়েটিভ মানুষ পাশাপাশি থাকাটা মানে বিকর্ষণটাই বেশি হয়, কিন্তু তোমাদের ক্ষেত্রে সেটা হয়নি। 18 বছর মানে সময়টা কিন্তু কম নয়। ভগবানের কাছে প্রার্থনা করি দুজনে একসাথে আমিও এই ঠাকুরের কাছে এটা প্রার্থনা করব যে ঝামেলা তো অনেক হবে, কিন্তু আমরা যেমন চলছি এভাবেই চলে যাই। তবে দিদি একটা কথা বলতে ইচ্ছে করছে। বলো। আজকে প্রায় 45 বছর পর আমি কিন্তু আকাশবাণীতে পা রেখেছি। এটা আমার কাছে ভীষণ একটা ভালো লাগার জায়গা। আমার ভালো লাগার জায়গা হচ্ছে আমি তোমাকে যেভাবে পেতে চেয়েছি, যে ভাবে তুমি এত সুন্দর সাবলীল ভাবে সাড়া দিয়েছো, কারণ তুমি তো ব্যস্ত, তোমার সমস্ত জীবনটা অন্য রকম, অন্য রুটিনে কাটে, সেটাও আমাদের জন্য কিন্তু অত্যন্ত আনন্দের মৈত্রী। এবং তোমার অভিনয় জীবন শুধু বলবো না, তোমার পারিবারিক জীবন, তুমি মানুষটা খুব ভালো থাকো। তোমাকে যেভাবে প্রথম সবাই ফ্যাশন ওয়ার্ল্ডের বাইরেও তোমার যে নাচ, তোমার অভিনয়, তোমার বড় হওয়া সবটাই যারা জানে, তার সাথে সাথে তোমাকে সামনে থেকে যারা দেখবে মিলিয়ে দেবে। আমি জীবনে একটা জিনিস চেষ্টা করেছি দিদি, আমাকে অভিনেত্রী হিসেবে মানুষ যতটা চিনুক, আমাকে যেন কখনো মানুষ একজন ভালো মানুষ হিসেবে চেনে। আমি সেটাই চেষ্টা করেছি জীবনে। একটু স্তব্ধতা থাকুক, তারপরে বলি তুমি এমনই থাকো। আপনিও ভালো থাকুন দিদি।